তুমিও বাঁচবে না সাহেব। দরকার হলে প্রতি জন্মে তোমাকে মারবো আমি। ইহলোক বা পরলোক, কোনো লোকেই আমার হাত থেকে বাঁচবে না তুমি। অফিস থেকে ফেরার পথে যখন পার্ক স্ট্রিটের কলমের দোকানটাতে গিয়ে পৌঁছালাম, তখন সন্ধ্যা নাম্য করছে। দোকানের মালিক সুধাময় বাবু হেসে বললেন, আরে দাদা, আপনার এত দেরি হলো কেন আসতে? আজ আবার আমার একটা নেমন্তন্ন আছে, এই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। আর বলবেন না, আমার অফিসে এখন কাজের যা চাপ যাচ্ছে তাতে বেরোবার ফুরসত নেই। সকাল 8টায় অফিসে ঢুকে সেই যে কলম নিয়ে বসলাম, তারপর মাথা তুললাম বেলা 5টায়, তারপর ছুটতে ছুটতে এলাম এখানে। আপনার তো কলমের উপরে বরাবরই প্রবল টান, আপনি তাই কিছুতেই কলম ছাড়তে চান না। মজা করে বললেও কথাটা মিথ্যে বলেননি তিনি। আমারই একটাই শখ, কলম সংগ্রহ করা। নানান দেশের নানান ধরনের নামি দামি কোম্পানির কলম আছে আমার সংগ্রহে। কলম কেনবার জন্য আমি কখনো অর্থের কার্পণ্য করি না। এই তো মাসখানেক আগেই এই দোকান থেকেই 25,000 টাকা দিয়ে একটা বিদেশি ব্র্যান্ডের কলম কিনলাম। নতুন কোনো কলম এলেই সুধাময় বাবু ফোন করেন আমাকে। আমি দোকানে এসে কলম পছন্দ হলে কিনে নিয়ে যাই। 2 দিন আগে সুধাময় বাবু ফোন করেছিলেন আমাকে, সেই জন্যই আজকে এখানে আসা। আচ্ছা দেখান দেখি নতুন কি এলো। নতুন পুরনো সব দেখাচ্ছি। দোকানের পেছনে একটা ঘর আছে, যেটা দোকানের স্টোর রুম। সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলেন সুধাময় বাবু। একটা লাল রঙের পেট মোটা ফাউন্টেন পেন। কলমটা আমার হাতে তুলে দিয়ে সুধাময় বাবু বললেন, গায়ের লেখাটা পড়ুন। লেখাটা পড়ে অবাক হয়ে গেলাম। পেনটার গায়ে ছোট অক্ষরে লেখা বিখ্যাত একটা কলম কোম্পানির নাম। তার সঙ্গে লেখা আছে লন্ডন, ম্যানুফ্যাকচারিং ইয়ার 1900। অর্থাৎ কলমটার বয়স 100 বছরেরও বেশি। এই কলম আপনি কোথায় পেলেন? আমার গোডাউন পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বাক্সের মধ্যে এই বাক্সটা ছিল। আমাদের এই 3 পুরুষের কলমের দোকান 100 বছরেরও বেশি পুরনো। একসময় সাহেব শুভরাও এখানে আসতেন কলম কিনতে, কলম সারাতে। আমার ধারণা তেমনই কারুর কলম এটা। এ তো এখন অ্যান্টিক জিনিস মশাই। ক্লিপটা তো রূপোর মনে হচ্ছে। হ্যাঁ অ্যান্টিক, কিন্তু কলমটা খুলে দেখুন। কলমের ক্যাপটা খুলতেই দেখলাম কলমের নিবটা ভাঙা। এমা, নিবটা তো ভাঙা দেখছি। হ্যাঁ ভাঙা। আমার ধারণা কেউ সেই সময় কলমের নিবটা পাল্টানোর জন্য কলমটা দোকানে দিয়ে গিয়েছিল, তারপর আর নিতে আসেনি। নিবটা ভাঙা হলেও এটার এখন অন্য মূল্য আছে। এটা আপনাকে উপহার দিতে চাই। আমি একবার চেষ্টা করে দেখব যে বিদেশে নিব পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু আমাকে কেন? যদিও মনে মনে বেশ খুশিই হলাম। আপনি আমার অনেক পুরনো কাস্টমার, কত দামি দামি পেন কেনেন আমার এখান থেকে। তাছাড়া এই জিনিসের মর্ম সবাই বুঝবে না, তাই এটা আপনাকে উপহার দিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার উপহার আমি গ্রহণ করলাম। সুধাময়বাবুর দোকান বন্ধ করবার তাড়া আছে, তাই আর সময় নষ্ট না করে উপহারটা কাঁধের ব্যাগে পুরে রাস্তায় নামলাম। কলমের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তা বেরোলাম। পাশেই গড়ের মাঠ। সূর্যর শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে বিশাল মাঠটায়। একসময় ছাত্রাবস্থায় যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমি বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি পালিয়ে এই গড়ের মাঠে এসে আড্ডা দিতাম। কোথায় হারিয়ে গেছে সেই সব সোনালি দিন। মাঠটা যেন ডাকছিল আমাকে। আমি একলা মানুষ, তাছাড়া আজ বাড়ি ফেরবার তেমন তাড়াও নেই। পরদিন কালী পুজো, অফিস ছুটি। আমার বাড়িও এখান থেকে বেশি দূরে নয়, এই কলকাতা শহরেরই ঝামাপুকুর লেনে। ভাবলাম মাঠে গিয়ে কোথাও একটু বসা যাক। বহুদিন এমন কোনো খোলামেলা জায়গাতে গিয়ে বসিনি আমি। হাঁটতে হাঁটতে এগোলাম মাঠের দিকে। রাস্তার কোলাহল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। মাঝ মাঠের একপাশে যেখানে একটা বিরাট গাছ একলা দাঁড়িয়ে আছে, তার নিচে গিয়ে বসলাম। দুপাশে রাস্তার গাড়ি বা লোকজনের শব্দ কিছুই এই জায়গা পর্যন্ত পৌঁছায় না। সন্ধ্যা নামবে। আমার মনে হলো কলমটা আরেকবার দেখা যাক। কাঁধের ঝোলা ব্যাগ থেকে কলমটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম।
তার ক্যাপটা খুলে ভাঙা নিপটা ভালো করে দেখতে দেখতে আমি ভাবতে থাকলাম, সুধাময় যদি এর নিপটা জোগাড় করতে পারেন তবে বেশ হয়, আর যদি নাও পারেন তবুও জিনিসটা অমূল্য। অন্ধকার নামতে শুরু করেছে চারপাশে। রাস্তার দিকে বাতিস্তম্ভগুলো জ্বলে উঠতে শুরু করেছে। কালী পুজোর আগের দিন, আজ আবার ভূত চতুর্দশীর রাত, চাঁদ উঠবে না। বাড়ি ফিরে আজ আবার 14 প্রদীপ জ্বালাতে হবে। দূরে রাস্তার গায়ে আলোগুলো জ্বলে উঠতে দেখে আমার কথাটা মনে পড়ল, এবার আমাকে উঠতে হবে। হঠাৎ কিছুটা দূরে একটা কণ্ঠস্বর কানে এলো, খাঁটি বিলিতি কলম। আমি তাকিয়ে দেখলাম কোথা থেকে যেন একজন এসে দাঁড়িয়েছে আমার কয়েক হাত দূরে। লোকটার পরনে ধুতির ওপর হাফ শার্ট, পায়ে চপ্পল। লোক না বলে তাকে যুবক বা ছেলে বলাই যায়। সম্ভবত কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে। ছেলেটা একদৃষ্টে তাকিয়ে আছে কলমটার দিকে। তাকে দেখে ভদ্রঘরের ছেলে বলেই মনে হলো, তবে আজকাল এই বয়সের ছেলেরা কেউ ধুতি পরে না। কিভাবে বুঝলে যে এটা বিলেতি কলম? তুমি কলম চেনো? না, সব কলম চিনি না, তবে এই কলমটা আমি দেখেছি। তুমি কি করো? কোথায় থাকো? এমন কলম কোথায় দেখেছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা বেশ, কলকাতায় বেড়াতে এসেছো বুঝি? একসময় আমার পূর্বপুরুষরাও ঢাকায় থাকতেন। আমার জন্ম অবশ্য এই কলকাতা শহরে। এই কলম হদসন সাহেবের ছিল। হদসন সাহেব কে? কুমিল্লার সাব জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব। তার ওই কলম নিয়ে একটা গল্প আছে। কি গল্প? শুনবেন? তবে একটু বসেই বলি, আমাকে এখানে থাকতে হবে, একজন আসবে এখানে। দ্রুত অন্ধকার ঘিরে ধরছে চারিপাশে। ছেলেটার মুখ যেন ঝাপসা হয়ে আসছে। আমার কয়েক হাত দূরে সে বসল। তারপর শুরু করলো তার কাহিনী। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। 1920 সন। ব্রিটিশ রাজশক্তি তখন নিপীড়ন চালাচ্ছে ভারতবর্ষের বুকে। আর ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য শুরু হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আর তাতে ঝাঁপিয়ে পড়েছে অবিভক্ত বাংলার যুব সমাজ। স্কুল কলেজ থেকে বেরিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বিপ্লবী আন্দোলনে যোগ দিচ্ছে ছাত্ররা। তারা মরছে এবং মারছেও। 1908 সনে ফাঁসির দড়ি গলায় পড়েছেন ক্ষুদিরাম বসু। শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি, প্রফুল্ল চক্রবর্তী সহ চেনা অচেনা অনেক মানুষ। ব্রিটিশ পুলিশের ফাঁসির দড়ি বা বন্দুকের গুলি কিছুই দমাতে পারছে না বাংলার দামাল ছেলেদের। যেন দেশের জন্য শহীদ হবার জন্যই জন্মেছে তারা। কলকাতার অনুশীলন সমিতির শাখা হিসেবে 1905 সালে ঢাকাতেও বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রও যোগ দেয় তাতে। তেমনই এক ছাত্র ছিল মৃগাঙ্ক চাকলাদার। 16 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। ছেলেবেলায় বাবা মা মারা গিয়েছিল তার। নিকটাত্মীয় বলতে তার কেউ ছিল না। দূরসম্পর্কের এক মামার বাড়িতে কাজকর্ম করে দেওয়ার বিনিময়ে থাকত সে। তারপর সে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উঠে এসেছিল। মেধাবী ছাত্র বলে কিছু জলপানি পেত, আর 2টো দোকানে খাতা লেখার কাজ করত, তাতেই চলতো তার। কিন্তু তার সঙ্গে হদসন সাহেবের কলমের সম্পর্ক কি? তুমি তো বললে হদসন সাহেবের কলমের গল্প বলবে। সম্পর্ক আছে, একটু ধৈর্য ধরে শুনুন। হ্যাঁ, ওই মৃগাঙ্ক চাকলাদার সে যুক্ত হলো গুপ্ত সমিতির সঙ্গে। কিছুদিনের মধ্যেই তার কাঁধে একটা দায়িত্ব বর্তালো। বিপ্লবীদের এখন অস্ত্রের দরকার। ঠিক হলো কুমিল্লার এক পুলিশ চৌকিতে হানা দিয়ে রাইফেল পিস্তল লুট করতে হবে। সেই মতো আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে কুমিল্লায় পৌঁছালো সে। স্থানীয় গুপ্ত সমিতির সাহায্যে বেশ কয়েক মাস কুমিল্লায় থাকার পর অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন। সেদিনও ছিল এমনই ভূত চতুর্দশীর রাত। চারপাশ অন্ধকার থাকবে বলে সেই রাতটাকেই বেছে নিয়েছিল তারা। মাঝরাতে তারা অতর্কিতে হানা দিল পুলিশ ফাঁড়িতে। জনশতেক বাঙালি যুবকের দল। শুরু হলো দুপক্ষের গুলির লড়াই। মুহুর্মুহু গুলির শব্দ আর বন্দে মাতারাম ধ্বনিতে বিলীন হয়ে যেতে লাগলো রাত্রির নিস্তব্ধতা। এই কথা বলে রাস্তার দিকে কি যেন দেখবার চেষ্টা করে থামলো ছেলেটা। গল্পটা এবার আমাকে আকর্ষণ করতে শুরু করেছে। থামলে কেন বলো? বিপ্লবীদের গুলিতে মারা পড়ল একগোড়া পুলিশ অফিসার। ঘায়েল হলো বেশ কয়েকজন দেশি সেপাই। 4টে রাইফেল আর 3টে পিস্তল ছিনতাই করে পালাবার পথ ধরল বিপ্লবীরা।
কিন্তু কিছুটা পথ এগোবার পরই একটা পুলিশের গাড়ি পিছু ধাওয়া করল। অন্যরা পালাতে পারলেও মৃগাঙ্ক আর দলনেতা কানাই গুপ্ত ঢুকে পড়লেন একটা বাড়িতে। বাড়ির মালিক নিরঞ্জন মল্লিক তাদের আশ্বস্ত করলেন কিছু হবে না বলে। ঘটনার পরদিনই পুলিশ বিজ্ঞাপন দিল, যদি কেউ বিপ্লবীদের কোনো খবর দিতে পারে তবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। আর মাত্র সেই 100 টাকার লোভে বাড়ির মালিকের শ্যালক পুলিশকে খবরটা জানিয়ে দিল। ধরা পড়ে গেল 2 বিপ্লবী। তারপর তারপর হ্যাঁ, এখান থেকেই আসল গল্পের শুরু। প্রথমে জেলে নিয়ে যাওয়া হলো এই 2 বিপ্লবীকে। অন্য সঙ্গীদের নাম বার করার জন্য তাদের ওপর শুরু হলো অকথ্য অত্যাচার, কিন্তু একটাও নাম বা খবর বার করতে পারল না তারা। অবশেষে মামলা উঠল হডসন সাহেবের কোর্টে। খুন, লুণ্ঠন, রাষ্ট্রদ্রোহিতার মামলা। হডসন সাহেবের কোর্টে মামলা ওঠা মানেই ফাঁসি অথবা দ্বীপান্তর। নিদেন পক্ষে যাবজ্জীবন সাজা। বিপ্লবীদের সাজা দিয়ে ইতিমধ্যেই নাম কামিয়েছেন কুখ্যাত হডসন সাহেব। বিচারের নামে কিছুদিন ধরে প্রহসন চলার পর এলো সাজা ঘোষণার দিন। কাঠগড়ায় দাঁড়িয়ে 2 দেশপ্রেমিক বাঙালি যুবক, আর বিচারকের আসনে লালমুখ হডসন সাহেব। সাহেব কী রায় দিতে যাচ্ছেন তা বুঝতে অসুবিধা হলো না 2 বিপ্লবীর। কানাইয়ের ফাঁসি, আর মৃগাঙ্কর তখনও 18 বছর হয়নি বলে সাজা কিছুটা কম, যাবজ্জীবন দ্বীপান্তর। রায়দানের পর হডসন আসামিদের কাছে জানতে চাইলেন, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? তার কথা শুনে মৃগাঙ্ক চিৎকার করে বলে উঠল, তুমিও বাঁচবে না সাহেব, দরকার হলে প্রতি জন্মে তোমাকে মারবো আমি। ইহলোক বা পরলোক, কোনো লোকেই আমার হাত থেকে বাঁচবে না তুমি। সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন। তারপর আপনার ওই কলম দিয়ে ফাঁসির আদেশ সই করে পাথরের চাকতিতে চাপ দিয়ে নিব ভেঙে ফেললেন। ফাঁসির সাজা যেই কলম দিয়ে স্বাক্ষর করা হয় তার নিব ভেঙে ফেলাই রীতি। আরে, আমার কলমের নিবটাও যে ভাঙা। 2 বিপ্লবীকে 2 জেলে স্থানান্তর করা হলো। ফাঁসি হয়ে গেল একজনের, কিন্তু মৃগাঙ্ককে দ্বীপান্তরে পাঠাবার আগেই একদিন সন্ধ্যায় জেল থেকে পাঁচিল টপকে পালালো সে। পুলিশ তার খোঁজ চালাতে লাগলো ঠিকই, কিন্তু তাকে ধরতে পারল না। মৃগাঙ্ক পালিয়ে চলে এলো কলকাতায়। কিন্তু সে তার শপথের কথা ভুলল না। যেভাবেই হোক শাস্তি দিতেই হবে হডসনকে। এদিকে অন্য একটা ঘটনা ঘটেছিল। সাহেব তো কলমের নিব ভেঙে ফেললেন ঠিকই, কিন্তু তারপরই তার খেয়াল হলো এই কলম সরকারি কলম নয়, এটা তার স্ত্রীর দেওয়া উপহার। সে যদি কলমটা সাহেবের কাছে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন। বিড়ম্বনার থেকে বাঁচার জন্য তিনি তার এক আর্দালির হাত দিয়ে কলমটার নিব বদলাবার জন্য পাঠিয়ে দিলেন কলকাতার এক কলমের দোকানে। কিন্তু নিব না থাকায় দোকানদার কলমটা তাকে দোকানে রেখে যেতে বললেন, বিলেত থেকে নিব আসলে পাল্টে দেবেন। মাস 3 বাদে সাহেব কলকাতায় আসবেন বলে ঠিক করলেন 2টো কাজে। একটা তার সরকারি কাজ, আর দ্বিতীয় কাজটা হলো কলমের নিবটা যদি ঠিক হয়ে থাকে তবে তা ফেরত নিয়ে যাবেন তিনি। খবরটা তার এক আর্দালি মারফত পৌঁছে গেল বিপ্লবীদের কানে। তারা ব্যাপারটা জানিয়ে দিল মৃগাঙ্ককে। সাহেব কোন ট্রেনে আসছেন, কোথায় কোথায় যাবেন, এইসব ব্যাপার। সাহেব ট্রেন থেকে নামতেই মৃগাঙ্ক অনুসরণ করল তাকে। সাহেব প্রথমে লাট ভবনে ঢুকলেন, তারপর সেখানে কাজ ছেড়ে রাস্তা পেরিয়ে গড়ের মাঠে ঢুকলেন, কোনাকুনি মাঠ পেরিয়ে পার্ক স্ট্রিটের কলমের দোকানে যাবার জন্য। আর ঠিক এই জায়গাতেই হডসন সাহেব আর মৃগাঙ্কর দেখা হলো। সাহেব মৃগাঙ্ককে দেখতে পেয়েই বলে উঠলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট মৃগাঙ্ক। সাহেবের সঙ্গে একজন দেহরক্ষী ছিল, সে ধরতে গেল তাকে, কিন্তু মৃগাঙ্ক তৈরি হয়েই ছিল। সে পিস্তল বার করে গুলি চালিয়ে দিল হডসন সাহেবের হৃৎপিণ্ড লক্ষ্য করে। তার নিব ভাঙা কলমটাই তার মৃত্যু ডেকে আনল। কিন্তু দেহরক্ষীকে লক্ষ্য করে মৃগাঙ্ক বেশ কয়েকটা গুলি চালালো ঠিকই, কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হলো। সেই দেহরক্ষীর পাল্টা গুলিতে নিহত হলো মৃগাঙ্ক চাকলাদার। তার দেহটা পরবর্তীকালে কাউকে না জানিয়ে এই গড়ের মাঠেই পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক যেমন প্রফুল্ল চাকির ছিন্নমুণ্ড পুঁতে ফেলা হয়েছিল কলকাতার এক পার্কে। এই বলে থেমে গেল ছেলেটা। আমি বিস্মিত হয়ে বলে উঠলাম,
এত কথা তুমি জানলে কিভাবে? তুমি কি বলতে চাচ্ছ আমার এই কলমটা? আমার কথা শেষ হতে না হতেই একটু দূরে তাকিয়ে তড়াক করে লাফিয়ে উঠল ছেলেটা। তারপর দ্রুত পায়ে গিয়ে আশ্রয় নিল গাছের আড়ালে। আমি দেখতে পেলাম রাস্তার দিক থেকে মাঠ পেরিয়ে দুটো ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। লোক দুজন আমার সামনে এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে আমার যা মনে হলো তাতে তাদের একজনের পরনে সাহেবি পোশাক, কোট হ্যাট, আর তার সঙ্গীর পরনে পুলিশের পোশাক। সাহেবের পোশাক পরা লোকটা আমার উদ্দেশ্যে ভাঙা ভাঙা বাংলায় বলল, হে ইউ, স্ট্যান্ড আপ, উয়া আমার কলম, উয়া আমাকে ফিরাইয়া দাও। তার কথা শুনে আমি বুঝতে পারলাম লোকটা সত্যিই সাহেব। বিস্মিতভাবে আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় গাছের পেছন থেকে বেরিয়ে এলো ছেলেটা। তাকে দেখেই সাহেব বলে উঠলেন, তুমি? ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমি। তোমাকে কলমটা এখানে আবার টেনে আনবে জানতাম। ভাঙা নিবের কলমটার প্রতি তোমার টান পরকালেও গেল না, যেমন যায়নি আমার আক্রোশ। ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি ধরা দাও মৃগাঙ্ক। ছেলেটা বলে উঠল, না, তোমাকে পরকালেও ছাড়বো না আমি। পিস্তল বার করল মৃগাঙ্ক। সাহেবের অনুচর তাকে ধরতে যেতে মৃগাঙ্ক গুলি চালিয়ে দিল সাহেবের বুক লক্ষ্য করে। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন সাহেব। এরপর শুরু হলো মৃগাঙ্ক আর সাহেবের দেহরক্ষীর মধ্যে গুলির লড়াই। হাত পা কাঁপছে আমার, উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না আমি। আর এরপরই হঠাৎ গুলির আঘাতে আমার গায়ের ওপর ছিটকে পড়ল ছেলেটা। পুলিশ এবার বন্দুক ত্যাগ করে এগিয়ে এলো আমার দিকে। হয়তো সে আমাকে ছেলেটার সঙ্গী মনে করেছে। আতঙ্কে চোখ বুজে ফেললাম। লোকটা এসে আমার একটা কাঁধ চেপে ধরল। কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এরপর যেন সে বলতে লাগলো, উঠে পড়ুন, উঠে পড়ুন, এই যে উঠে পড়ুন। তাহলে লোকটা গুলি চালাবে না? ভয়ে ভয়ে চোখ খুললাম, কিন্তু চোখ খুলে দেখলাম আমার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেটা একটু আগে দেখা সাহেবের সঙ্গী সেই পুলিশ না, সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের একজন লোক। তার সঙ্গে একজন কনস্টেবল। অফিসার ভদ্রলোকই আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছিলেন। একটু থতমত খেয়ে কলমের বাক্স আর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালাম আমি। আমার কানে এখনও বাজছে গুলির শব্দ। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য তার কারণটা বুঝতে পারলাম আমি। কালী পুজোর আগের রাতেই মাঠের পাশে কিছু লোক এসে পটকা ফাটাচ্ছে, এ তারই শব্দ। আপনি কি করেন? কোথায় থাকেন? ঝামাপুকুর লেনে থাকি। ডালহৌসির এক সরকারি অফিসে অফিসারের চাকরি করি। পরিচয়পত্র দেখাবো? থাক, তার দরকার নেই। মাঠে হাওয়া খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? অনেকক্ষণ অন্ধকার নেমেছে, দিনকাল ভালো নয়। একা একা মাঠে বসে থাকবেন না, যান বাড়ি যান। ধন্যবাদ স্যার। পেনের বাক্সটা ব্যাগে পুরে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলাম। তারপর বাড়ি ফেরবার জন্য একটা ট্যাক্সিতে চেপে বসলাম। উজ্জ্বল আলোকময় কলকাতার রাস্তা। চারপাশে তাকিয়ে দেখতে দেখতে আমি ভাবলাম আমার দেখাটা নিশ্চয়ই স্বপ্নই ছিল। কোনো একটা বইতে যেন আমি পড়েছিলাম যে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারকরা আদেশে স্বাক্ষর করে কলমের নিবটা ভেঙে ফেলে দেন। কলমের ভাঙা নিব দেখে আমার অবচেতনে সেই কথাটাই মনে এসেছিল। অফিসে কদিন কাজের ভীষণ চাপ, মাঠে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভাঙা নিবের কলম নিয়ে স্বপ্ন দেখেছি। পটকা ফাটানোর শব্দ আমার স্বপ্নে গুলির শব্দ হয়ে ধরা দিয়েছিল। ট্যাক্সিটা আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। ঘরে ঢুকে আলো জ্বালালাম। ব্যাগ থেকে কলমের বাক্সটা টেবিলের ওপরে রাখতে যাচ্ছি, হঠাৎ ব্যাগ থেকে ঠক করে মেঝের ওপরে কি একটা গড়িয়ে পড়ল। আমি অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে। ঘরের উজ্জ্বল বাতির নিচে মেঝেতে পড়ে আছে একটা বুলেটের ফাঁকা ধাতব খোল। দেখে মনে হয় বেশ পুরনো সেটা।
এটা আমার ব্যাগে এলো কিভাবে? স্বপ্নের কথাটা মনে পড়ে গেল আমার। তবুও মনকে বোঝাবার চেষ্টা করলাম এই বলে যে অনেক সময় পুলিশের লোকেরা তাদের অনুষ্ঠানে বন্দুকবাজির খেলা দেখায় গড়ের মাঠে। মাঠে বসবার পরে হয়তো তেমনই খোল কুড়িয়ে পেয়েছিলাম আমি। এখন ব্যাপারটা মনে করতে পারছি না, কিন্তু এরপরে আমি নিচু হয়ে মেঝে থেকে খোলটা কুড়িয়ে নিতে গিয়ে হঠাৎ আর একটা জিনিস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমার পাজামায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। মৃগাঙ্ক যখন গুলি খেয়ে আমার গায়ের ওপর গড়িয়ে পড়েছিল, সেই রক্তের দাগ। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মনে মনে আমি প্রণাম জানালাম সেই অমর শহীদের উদ্দেশ্যে। এই রক্তমাখা পাজামা আর এই বুলেটের খোলাটা আমি যত্ন করে তুলে রাখব, আর ভাঙা নিবের এই কলমটাকে আমি ফেরত দিয়ে আসব কলমের দোকানে। এই জিনিস আমার কাছে রাখবার দরকার নেই।